আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অনুপ্রেরণা একাডেমি। আশা করি সকল শিক্ষার্থীরা অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি এর অধ্যায় ৩ অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আজকের আলোচনা হবে সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে। যেহেতু আমরা ইতিহাস নিয়ে পড়ব, তাই ইতিহাসকে ভালো করে বুঝতে হলে আমাদের ধারাবাহিকভাবে একটা ঘটনা প্রবাহের মাধ্যমে জানতে হয়। তাহলে এটা ভালো করে বোঝা যায়। আমাদের ঘটনার শুরুটা হবে আজ থেকে অনেক বছর আগে, আদি যুগে। আজ থেকে প্রায় ৪৫০০ কিংবা ৬০০০ বছর খ্রিস্টপূর্ব আগে, যখন মানুষের জীবন অনেক কঠিন এবং কষ্টসাধ্য ছিল। তাদের কাছে আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই কিংবা লাইটার ছিল না। তারা পাথরে পাথরে ঘষে কিংবা গাছের গুঁড়িতে ঘষে আগুন জ্বালাতো। তাদের কাছে পরিধেয় কোনো বস্ত্র ছিল না। তারা গাছের ডালপালা, লতাপাতা কিংবা পশুর চামড়া দিয়ে তাদের লজ্জাস্থান নিবারণ করত। তাদের কাছে খাবার মতো কিছু না থাকায় তারা পশু পাখি শিকার করে খেয়ে বেঁচে থাকত। এরপর তারা আস্তে আস্তে আগুনের ব্যবহার শেখে এবং তারপর তারা অস্ত্র বানানো এবং সেগুলো রপ্ত করার কৌশল শিখে ফেলে। এরপর তারা অনুভব করে যে তাদের মনের ভাব প্রকাশের জন্য একটা মাধ্যমের প্রয়োজন। তার পরবর্তীতে তারা ভাষার প্রয়োজনীয়তা অনুভব করে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, আদি যুগে যখন মানুষেরা কোনো কিছুর প্রয়োজন মনে করত, তখন থেকেই তারপর থেকে তারা কোনো কিছু আবিষ্কার করে ফেলতো। এরপর আস্তে আস্তে বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব ভাষা পদ্ধতি রচনা করে আস্তে আস্তে আমাদের বর্তমান আজকের আধুনিক সভ্যতায় পরিণত হয়। সে সময় আরেকটা মজার বিষয় ছিল, সেটা হলো বিনিময়ের নিয়ম। আজকের এই দিনে আমরা যেমন যদি বাইরে থেকে কিছু কিনতে চাই তাহলে টাকা দিয়ে কোনো কিছু কিনে নিই, কিন্তু সে সময় আসলে এরকম টাকা বা মুদ্রা ব্যবস্থা ছিল না। তখন বিষয়টা এমন ছিল যে কারো একজনের অনেক মাছ ছিল, আবার কারো একজনের অনেক গম বা জব বা কোনো শস্য ছিল। তো যার বেশি মাছ ছিল, যার বেশি গম ছিল তাকে এরকম মাছ দিত, বিনিময়ে তার কাছ থেকে গম বা জব বা কোনো শস্য সেটা সে নিত। আবার অনেকে যেমন বেশি পশু শিকার করছে, তার কাছে মাংস অনেক ছিল, সে একজনকে মাংস দিল, বিনিময়ে তার কাছ থেকে সে অন্য কিছু নিত। তো তখনকার দিনে আসলে বিনিময় প্রথাটা অনেকটা এরকম ছিল। তো সেই সময় একটু সমস্যা দেখা দেয়, সেটা হলো তাদের পরিমাণ বা পরিমাপগত বিষয়গুলোতে। কিরকম? যেমন তারা পশু পাখি শিকার করে বেঁচে থাকতো, তাই পশু পাখি শিকার করার জন্য অনেকের অনেক পোষ্য ঘোড়া ছিল, অথবা যারা পশু পাখি শিকার করে আনতো তাদের কে কতটা পশু শিকার করতে পারছে, কার কতটা ঘোড়া আছে, এই বিষয়গুলো তাদের হিসাব করার জন্য তাদের পরিমাণের প্রয়োজন পড়তো বা সংখ্যা পদ্ধতির প্রয়োজন পড়তো। তখন তারা প্রথমত চেষ্টা করত তাদের হাতকে ব্যবহার করে একটা আঙ্গুল দিয়ে ১, ২, ৩ এভাবে তারা গণনা করার চেষ্টা করত। কিন্তু যখন ১০টা আঙ্গুল দিয়ে ১০টা গণনা শেষ হয়ে যেত, এর বড় সংখ্যাগুলো গণনা করতে গিয়ে তারা সমস্যায় পড়ে যেত। তখন তারা চিন্তা করলো, আমরা যদি পাথরের গায়ে বা কোথাও আঁচড় কেটে কেটে সংখ্যা গণনা করার চেষ্টা করি। তো যখন একটা আঁচড় দিত তখন ১, ২ এভাবে যখন অনেকগুলো হয়ে গেল, সমস্যা দেখা দিল তখন। যখন সংখ্যাটা হাজার কিংবা লাখ কিংবা তারও অধিকে চলে গেল, তখন তাদের কাছে প্রয়োজনীয় জায়গা থাকতো না, অথবা পরবর্তীতে এই সংখ্যাগুলো হিসেব করা তাদের কাছে কষ্টসাধ্য হয়ে পড়তো। তো তখন তারা কি করত? এরপরে তারা চিন্তা করলো এটার থেকে কিভাবে আরো ভালো করা যায়। তখন তারা পাথর বা নুড়ি এগুলোকে জমিয়ে জমিয়ে হিসাব করার চেষ্টা করত। তো এখানেও সমস্যা দেখা দিল। সেটা হলো যখন অনেক পাথর হয়ে গেল, সেই পাথরগুলো সংগ্রহ করা, আবার পরবর্তীতে যখন সেই পাথরকে তারা গুনবে, সেটা করতে আরো অনেক সময় এবং কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়ায়। তখন তারা চিন্তা করে এর থেকে বড় সংখ্যাগুলো কিভাবে গণনা করা যায়। তো এছাড়াও আরো অনেক সংখ্যা পদ্ধতি আসে, যেমন তাদের ওই দড়িতে গিঁট দেয়া, এছাড়াও অনেক সংখ্যা পদ্ধতি এর মধ্যে চলে আসে। এখন আমরা এই যে প্রথম যেটা বলছিলাম যে পাথরের গায়ে বা দেয়ালে দাগ কেটে কেটে, আঁচড় কেটে কেটে এই যে সংখ্যা পদ্ধতি গণনার যে হিসাব, এই হিসাবটা শুরু করেছিল সুমেরীয় সভ্যতা।
তো এই সুমেরীয় সভ্যতার মানুষরা কিভাবে হিসাব করতো, তারা এরকম একটা দাগ দিলে এক, দুইটা দাগ দিলে দুই, তিন, চার। তো আমরা জানি সবাই টেলি চিহ্ন কোথায় আমরা শিখেছিলাম, যখন আমরা পরিসংখ্যান করছিলাম সেখানে আমরা দেখেছি যে টেলি চিহ্ন কি, যে চারটা দাগের পরে 5 নাম্বার দাগটা এভাবে টান দিয়ে আড়াআড়ি কেটে দেওয়া হয়। এরপর এটা একটা গ্রুপ, এরপর আবার এভাবে চারটা দিয়ে এটা আরেকটা গ্রুপ, এভাবে গ্রুপ করে করে টেলি চিহ্নের ব্যবহার করা হয়, যেটা এখন পর্যন্ত আজকের এই দিনে এসেও এই সংখ্যা পদ্ধতিতে মানুষ হিসাব করে থাকে। তো এই সুমেরীয় সভ্যতা টেলিচিহ্ন আবিষ্কারের পর সেখানেও কিছু সমস্যা দেখা দেয়। সেটা হলো, যখন এই সংখ্যাটা একটা বড় বড় অঙ্কের মধ্যে পড়ে যায়, বিশাল সংখ্যা হয়ে দাঁড়ায়, তখন এটা হিসাব করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এর পরবর্তীতে, তো আমরা একটু মনে রাখবো, এই সুমেরীয় সভ্যতা আজ থেকে প্রায় 4000 খ্রিস্টপূর্ব আগে এই সুমেরীয় সভ্যতার মানুষেরা এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। এর পরবর্তীতে আসে মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতার মানুষেরা, আমরা জানি তারা অনেক বড় বড় দালান কোঠা বা অনেক বড় বড় স্থাপনা তৈরি করে গেছেন, যার উদাহরণ এখনো যদি আমরা দেখি যে মিশরের পিরামিড, যেটার রহস্য এখনো মানুষ বের করতে পারে নাই। তো এই মিশরীয় সভ্যতা মানুষেরা, এই সভ্যতার মানুষেরা তারা অনেক বড় বড় স্থাপনা বা বিল্ডিং বা এই ধরনের কাজ যখন করতে গেল, তখন তাদের বড় বড় সংখ্যার বা গণনার প্রয়োজন পড়লো। তখন তাদের এই সংখ্যা পদ্ধতি বা পূর্বের যে সংখ্যা পদ্ধতি সেটা দিয়ে হতো না। তখন তারা একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসে যার নাম হলো হায়ারোগ্লিফিক্স। তো হায়ারোগ্লিফিক্স সংখ্যাটা কিরকম? তো হায়ারোগ্লিফিক্সে যখন সংখ্যায় 1 আসবে, 1 মানে একটা দাগ, 2 মানে দুইটা দাগ, এভাবে 9 পর্যন্ত 9টা দাগ দেয়া হয়। যখন 10 নাম্বার সংখ্যা আসবে, তখন এখানে নতুন একটা সংখ্যা বা নতুন একটা চিহ্ন ব্যবহার করা হয় এরকম। এর পরবর্তীতে 10 গুণোত্তর যে সংখ্যাগুলো আছে, এটা হলো যেমন 10-এর জন্য এটা, এরপরে 10 গুণ, অর্থাৎ 10-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 10 10-এ 100। তাহলে এই 100-তে গিয়ে আবার নতুন একটা ফুলের মতো এরকম, যাই হোক আমি আর্ট করতে পারতেছি না, দুঃখিত। তো এরকম ফুলের মতো একটা ছবি দিয়ে বা চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এটা 10 গুণোত্তর অর্থাৎ 100। এরপর যখন এর 10 গুণোত্তর অর্থাৎ 100-র 10 গুণ অর্থাৎ 1000, যখন 1000 আসতো, তখন নতুন একটা চিহ্ন বা সংখ্যা দিয়ে, একটা চিহ্ন বা সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো হতো। এইভাবে 10 গুণোত্তর যে সংখ্যাগুলো আসবে তার জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা হতো। এভাবে অনেক বড় বড় বিশাল বিশাল সংখ্যাকে তারা আয়ত্ত করা শিখে ফেলে। কিন্তু এতেও বাধে ঝামেলা। কি ঝামেলা? এই যে চিহ্নগুলো, যখন একটা সাধারণ মানুষ বা হঠাৎ করে কেউ এগুলো বুঝতে পারবে না। এগুলো বুঝতে হলে তাকে আগে এগুলো সম্পর্কে জানতে হবে, আয়ত্ত করতে হবে, এবং অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো এখন যখন তারপরেও আরো বেশি বেশি বড় বড় সংখ্যা চলে আসলো, গণনা করার প্রয়োজন পড়লো, তখন এই পদ্ধতিটাও খুব একটা কাজে আসলো না। তো মোটামুটি মিশরীয়রা এই পদ্ধতি ব্যবহার করে অনেক বড় বড় কাজ করে ফেলছিল। এরপরে আসবে রোমান সভ্যতা। তো রোমান সভ্যতা বা রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা সবাই জানি রোমান সংখ্যা কি। রোমান সংখ্যা বলতে আমরা এখনো দেখতে পাই যে হাত ঘড়িতে বা দেওয়াল ঘড়িতে এখনো এই রোমান সংখ্যা পদ্ধতি দিয়ে হিসাব করা হয়। যেমন এই রোমানে 1-তে 1, 2-তে 2টা দাগ, 3-তে হলো 3টা দাগ, 4-তে এভাবে, 5 এটা, 6 এটা। তো এভাবে 10 বলতে এরকম। তো আমরা এই সংখ্যা পদ্ধতি এখনো দেখতে পারি। এটা রোমানরা আবিষ্কার করেছিল, রোমান সভ্যতার মানুষেরা, যা এখনো ব্যবহার করা হয়। এরপর আসে বেবিলনীয় সভ্যতা। তো রোমানের পর আসবে বেবিলনীয় সভ্যতা। বেবিলনীয় সভ্যতা আসলে ওই যে আমরা প্রথমে পড়ছিলাম যে সুমেরীয় সভ্যতা, এই সুমেরীয় সভ্যতার উত্তরসূরি এরা হলো বেবিলনীয়। তো এদেরকে অনেক সময় সুমেরীয় বেবিলনীয় সভ্যতাও বলা হয়ে থাকে। তো বেবিলনীয় সভ্যতা এরা ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির উদ্ভব ঘটায়। ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? আমরা এখনো এটা ব্যবহার করে থাকি। যেমন আমরা জানি 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট। এই যে 60 ভিত্তিক যে হিসাব, এই হিসাবটাকে মূলত বলা হয় ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি,
যা বেবিলনীয় সভ্যতার মানুষেরা আবিষ্কার করে গেছিল। তো আমাদের এখানে প্রশ্নগুলো মনে রাখতে হবে যে কোন সভ্যতা কোন সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে। এগুলো মূলত আমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে। এরপর আসে যে মায়া সভ্যতা। মায়া সভ্যতার মানুষেরা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে সেটাকে বলা হয় মেয়ান পদ্ধতি। তো এই মেয়ান পদ্ধতিতে সাধারণত এখানে জাস্ট আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা হলো এরা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে। তো 5 ভিত্তিক, 20 ভিত্তিক বা ভিত্তি আসলে কি সেটা আমরা সামনের ক্লাসে যখন সংখ্যা পদ্ধতির বিস্তারিত আলোচনা করব তখন ইনশাল্লাহ জানতে পারবো। এখন মায়া সভ্যতার পর এখন আমরা দেখব যে আসলে শূন্যের আবিষ্কার কিভাবে হয়। এই যে এতগুলো সংখ্যা পদ্ধতি পড়লাম, এই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে কোথাও শূন্যের ব্যবহার ছিল না, তারা কেউই শূন্য ব্যবহার করে নাই, যার কারণে এই সংখ্যা পদ্ধতিগুলো অনেকটা জটিল এবং কঠিন হয়ে পড়ে। ধারণা করা হয় যদি তারা তাদের এই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে শূন্যের ব্যবহার করত, তাহলে তারা আগে থেকেই সংখ্যা পদ্ধতিকে সহজ করে ফেলতে পারত। এমনটা না যে তারা শূন্য সম্পর্কে জানতো না, তারা শূন্য সম্পর্কে জানতো, শূন্য সম্পর্কে তাদের ভালোই ধারণা ছিল। যেমন মিশরীয়রা যখন কোনো কিছু হিসাবে মিলতো না বা শেষ হয়ে যেত, হিসাব গরমিল হতো বা শূন্য আসতো, তখন সেটাকে তারা শূন্যয়া বা নফর বলতো। নফর নফর বলতে হলো শূন্য। এরপর অন্য সভ্যতাগুলোতেও এরকম শূন্যকে তারা ব্যবহার করতো না। না করার কারণ হলো তারা শূন্যকে অপয়া বা অশুভ মনে করত। তারা এটাকে মানে অশুভ মনে করত যে এটা ভালো না, খারাপ কিছু এরকম। এজন্য তারা শূন্যের ব্যবহার করেনি। তাহলে শূন্যের ব্যবহার প্রথম কারা করে? শূন্যের ব্যবহার প্রথম শুরু করে ভারতীয়রা। ভারতীয়রা সর্বপ্রথম যখন শূন্যের আবিষ্কার করে, এবং এই শূন্যের আবিষ্কার সর্বপ্রথম পাওয়া যায় আর্যভট্ট নামক একজন ভাষাবিদের। তার একটা বই আছে, সেই বইয়ের মধ্যে এই শূন্যের ব্যবহার সম্পর্কে পাওয়া যায়। এবং এই শূন্য তারা যখন আবিষ্কার করে, এরপর আরবীয় যে ভাষাবিদগণ ছিল তারা এই শূন্যকে ব্যবহার করে, তারা এই শূন্য সম্পর্কে আরো বিস্তর গবেষণা করে। তারা আরো অনেক কিছু এখানে যেমন এরপরে আসে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যে প্রচলন। তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা প্রচলন করে মূলত ভারতীয়রা। এখানে একটা মজার বিষয় আছে যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা কিভাবে আসে। এই যে আমাদের হাতের যে 10টা আঙ্গুল আছে, এই 10টা আঙ্গুলের 10টা আঙ্গুল দিয়ে প্রথম গণনা শুরু হয়। তো এই 10টা আঙ্গুল পরে আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা আমাদের সংখ্যাগুলো 10 করে বাড়তেছে। 0 থেকে 10, তারপর 11 থেকে 20, অর্থাৎ 10 করে বাড়ে। এই 10 করে যে কনসেপ্টটা, এটা আসে আমাদের এই হাতের 10টা আঙ্গুল থেকে। তো এখানে শূন্য যখন যোগ হলো, আমাদের প্রথম শূন্য যখন যোগ হলো, তখন আমাদের এই হিসাবগুলো করতে সুবিধা হলো এবং আমাদের একটা স্থানীয় মান তখন চলে আসলো। স্থানীয় মান কি বা পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা সামনের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো এই এই যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই ধারণাটা যখন ভারতীয়রা নিয়ে আসলো, এটাকে আরো বিস্তর গবেষণা এবং এটাকে মানে পৃথিবীর সামনে উপস্থাপন করা এবং এটার যে একটা যৌক্তিক কি বলবো যে যৌক্তিক বিস্তারণ, এটা করে হলো আরবীয় ভাষাবিদ বা গণিতবিদগণ। তারা এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং শূন্য যে সংখ্যাটা আছে, এই দুইটার কম্বিনেশনে বা যুক্তিগতভাবে এটার বিস্তারণ ঘটায় এবং আস্তে আস্তে আমাদের বর্তমান যে সংখ্যা পদ্ধতি, যেখানে আমরা অসীম পর্যন্ত অনেক বিশাল বিশাল সংখ্যাকে অনেক সহজেই আয়ত্ত করতে পারি, সেই পর্যন্ত চলে আসে। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস, শুরু থেকে অর্থাৎ আদি যুগ থেকে আমাদের বর্তমান আধুনিক যুগ পর্যন্ত। তো এখান থেকে আমাদের এমসিকিউ সাধারণত প্রশ্ন আসে। এখান থেকে আমাদের এইচএসসি তে সৃজনশীল কোনো প্রশ্ন আসবে না। এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে আসে, যে যেমন টেলিচিহ্ন, যে টেলিচিহ্নের আবিষ্কার করে কারা? টেলিচিহ্নের আবিষ্কার করে সুমেরীয় সভ্যতার মানুষেরা। এরপর হায়ারোগ্লিফিক্স প্রশ্ন আসতে পারে যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে কারা?
তাহলে এটা হবে মিশরীয়রা, অথবা মিশরীয়রা কোন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। এরপর রোমান সংখ্যা পদ্ধতি তো আমরা জানি, বেবিলনীয় এটা আসতে পারে যে সাতভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে কারা, অথবা আসতে পারে বেবিলনীয় সভ্যতায় মানুষেরা কোন পদ্ধতি আবিষ্কার করে। এরপর মেয়ান পদ্ধতি। তো এইভাবে প্রশ্ন আসতে পারে যে শূন্যের আবিষ্কার করে কারা। হ্যাঁ, শূন্যের আবিষ্কার করে কারা, তাহলে এটা আমরা পড়বো যে ভারতীয়রা। তো যেহেতু শূন্যের আবিষ্কার করে ভারতীয়রা, বা দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে ভারতীয়রা, কিন্তু এটার বিস্তরণ ঘটায়, এটার সম্প্রসারণ ঘটায়, বিস্তর গবেষণা করে আরবীয়রা। এজন্য একে অনেক সময় বলা হয় যে ভারত আরবীয় সংখ্যা পদ্ধতিও অনেক সময় বলা হয়ে থাকে, দশভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো ইনশাল্লাহ এই কয়েকটা জিনিস যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, ইনশাল্লাহ এই টপিক থেকে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সংখ্যা পদ্ধতি, পজিশনাল, নন পজিশনাল, বাইনারি, দশমিক। তো সেই ক্লাসটা সবাই অবশ্যই দেখব। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।